রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 16টি ইউনিট। বিকেলে লাগা এই আগুন দ্রুত বস্তির ঘরগুলোতে ছড়িয়ে পড়ায় তীব্র ভয়ঙ্কর আকার ধারণ করে। প্রথমে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট 11টি ইউনিট পাঠানো হলেও ঢাকার তীব্র যানজটের কারণে ঘটনার 30 মিনিট পরও সব ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়, বিকেল 5:22 আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে সন্ধ্যা 6:05 দিকে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী মোট 16টি ইউনিট কাজ করছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর দীর্ঘ সময় ফায়ার সার্ভিসের ইউনিট না পৌঁছানোর কারণে আগুনের তীব্রতা বহুগুণে বৃদ্ধি পায়। আগুনের শিখা দ্রুত বস্তির এক টিনের চালা থেকে অন্য টিনের চালায় ছড়িয়ে যায়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া কেউ হতাহত হয়েছে এমন কোনো সংবাদ এখনো ফায়ার সার্ভিসের কাছে আসেনি। আগুন লাগার ঘটনাটা ঘটছে 5টা থেকে 5:30টার ভিতরে। গণবসতি কিভাবে লাগছে যে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমরা 5টা 5:30টা থেকে যে আগুন জ্বলতেছে একাধারভাবে নির্মাণের কোনো ক্ষমতা নাই। এখন পর্যন্ত হতাহতের খবরও আমরা পাইনি। এটা তো আমরা বেলতলা গজনবী কেন্দ্রীয় মসজিদের সাদের থেকে আর কি আপনারা কথাবার্তা বলতেছেন। এটা বেলতলা গজনবী কেন্দ্রীয় জামি মসজিদের সাদের থেকে আমরা যা দেখতেছি আর কি, যাওয়ার কোনো পথ নাই। রাস্তায় হাজার হাজার মানুষ। আমাদের রিপোর্টার মিফতা গালিব সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। গালিব, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আগুন কি নিয়ন্ত্রণে এসেছে? সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। উপমা, আপনি দেখছেন যে রাজধানীর মহাখালীর সবচেয়ে বড়, ঢাকার আসলে সবচেয়ে বড় বস্তি কড়াইল বস্তিতে আসলে বিকেল 5:22 আসলে আগুন লাগার ঘটনা ঘটেছে। আপনি যেমনটি দেখছেন যে আমরা যদি একটু দেখাতে চাই যে ঠিক আমাদের পিছনে আমরা একটি মসজিদের উপর থেকে আসলে আমরা দেখানোর চেষ্টা করছি যে আগুনের ভয়াবহতা এবং লেলিহান শিখা কিভাবে চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। এখানে আসলে আমরা স্থানীয় এবং ফায়ার সার্ভিস এখন পর্যন্ত কথা বলেনি, তবে আমরা যতটুকু এই জন্য তারা মূলত বলতে পারছে না যে আগুনের লাগার যে সূত্রপাত, এই সূত্রপাতটা আসলে কোথা থেকে হয়েছে। তবে স্থানীয়রা জানিয়েছেন যে এই টোটাল কোরাইল বস্তিতে আসলে গ্যাস সংযোগ না থাকায় মূলত অধিকাংশ বস্তিবাসী মূলত সিলিন্ডার নির্ভর। তো এই সিলিন্ডার থেকেই মূলত হয়তো আগুনের সূত্রপাত হতে পারে, এমনটাই আশঙ্কা করছে আসলে এলাকাবাসী। তবে আমরা পাশ দিয়ে আমরা মূলত এই যে জায়গাটাকে মূলত আগুন লেগেছে, এটাতে আসলে প্রবেশ পথ যেটি আপনি প্রবেশ খুবই সরু হওয়ায় আসলে ফায়ার সার্ভিসের টিমগুলো আসলে যেতে পারছে না। তো আমরা আসলে সর্বমোট জেনেছি প্রথমে 11টি ফায়ার সার্ভিসের 7টি ইউনিট প্রথমে কাজ করেছে, এরপর আরো 4টি ইউনিট বাড়িয়ে 11 ইউনিট বাড়িয়েছে। এখন কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি টোটাল সর্বমোট 17 থেকে 18টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে উল্লেখ্য হচ্ছে যে এখানে এই কড়াইল বস্তিতে প্রবেশ পথ, যে আনসার ক্যাম্পের যে প্রবেশ পথ, ওই প্রবেশ পথ দিয়ে কোনো ফায়ার সার্ভিসের গাড়ি আসলে প্রবেশ করার অবস্থা নেই। তো আমরা আমাদের যে পাশটাতে আমরা আছি, এই পাশটাতে ফায়ার সার্ভিসের টিম প্রবেশ করতে চাইলেও কিন্তু অনেকগুলো আসলে টিমই এখানে আসলে তারা ভিতরে প্রবেশ করতে পারছে না। মানুষজন আসলে রাস্তায় নেমে আসাতে কয়েক হাজার মানুষ আসলে মূলত রাস্তায় নেমে এসেছে, যার কারণে মূলত ফায়ার সার্ভিসের কয়েকটি টিমই মূলত এখন পর্যন্ত ভিতরে যেতে পারেনি। তো আমরা এখন এই মুহূর্তে আমরা এখানকার স্থানীয় একজনের সাথে স্থানীয় একজনের মাধ্যমে আমরা জানতে চাইবো যে আসলে আগুনের সূত্রপাতটা কিভাবে হয়েছে এবং আপনি তখন কোথায় ছিলেন, আপনি যদি একটু বলেন। আগুনের সূত্রপাতটা হচ্ছে, আমরা বিকাল 5:20 এটাকে আপনার করাইল বস্তি মানে করাইল বউবাজার জামে মসজিদের পাশে আগুনটা লাগছে। আমরা করাইল বউবাজারে কাঁচা বাজার করতেছি, ওই সময় টাইম হচ্ছে আপনার বিকাল 5:20। আমরা শুনতে পাচ্ছি যে গ্যাস সিলিন্ডার বাস্ট হইয়া ওই মসজিদের পাশে যে খাবারের যে হোটেল ছিল ওইখান থেকে গ্যাস সিলিন্ডার হওয়ার পরে আগুন লাগছে শুনছি। পরবর্তীতে আগুন আপনার অনেক মারাত্মক বড় আকার ধারণ যখন করছে তখন আমরা ওইখান থেকে সরে পড়ছি। কিন্তু এখন পর্যন্ত আগুনের যে লেলিহান বা অনেক আশেপাশের ঘরবাড়ি
ছড়িয়ে গেছে। আচ্ছা, আপনি কি এখন পর্যন্ত কোনো হতাহত আপনার পরিচিত বা কারো ব্যাপারে কি শুনেছেন কি হতাহতের ঘটনা হয়েছে কিনা, এরকম কিছু শুনেছেন? হতাহতের ঘটনা অলরেডি 40 থেকে 50 জনের খবর পাওয়া গেছে। আমাদের যে আরো লোকজন এখানে থাকে তাদের মাধ্যমে জানতে পারলাম, কিন্তু নিহত হওয়ার খবরটা এখনো পাওয়া যায়নি, কিন্তু সম্ভাবনা নিহত 2-4 জন হইতে পারে। আচ্ছা উপমা, আপনি যেমনটি দেখছেন যে আসলে এখানকার একজন স্থানীয় বাসিন্দাই আসলে জানাচ্ছেন যে যে এখানকার আসলে ভয়াবহতা জানাতে যাচ্ছেন। আমি যদি একটু বলি যে ঠিক বস্তির ঠিক এদিক থেকে ঠিক ডান পাশটাতে বউবাজার নামক একটি বাজার আছে, যেখানে আসলে কয়েকশো দোকান আছে, কাপড় দোকান সহ কয়েকশো দোকানই আছে। আবার ডান পাশটাতে একটি মসজিদ, একটি মাদ্রাসা সহ আসলে কয়েকটি স্থাপনা আসলে আছে। তো এই এখানে যে এই যে বাজারগুলো, এই বাজারে অলরেডি আগুন লাগা শুরু হয়েছে, বাজার পর্যন্ত আসলে ছড়িয়ে গিয়েছে। তো আসলে স্থানীয়রা আশঙ্কা করছে যে এই বাজারের কারণে আসলে অনেকেই আর্থিকভাবে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আর যেমনটা আমরা বলতে চাই যে এখানে আসলে প্রত্যেক ঘরে আসলে মূলত সিলিন্ডার এবং কাঠ জাতীয়, এবং একটি ঘরের সাথে অন্য ঘর আসলে একেবারে লাগোয়া হওয়ায় আসলে আগুনটা খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। আপনি যেমনটা দেখছেন, প্রথমে আমরা এখানে আমরা যখনটাতে এসেছি তখন এটা প্রায় অর্ধেক পরিমাণ ছিল, এখন সেটি বিস্তৃত হয়ে ঠিক বাম পাশটাতে অনেকটুকু ছড়িয়ে পড়েছে, এবং কিছুক্ষণ পরপরই আসলে আমরা একটু বাস্ট হওয়ার আসলে ঘটনা দেখতে পাচ্ছি। তো এখানে আসলে ফায়ার সার্ভিস আসলে রাস্তা আসলে সরু হওয়ার কারণে তারা আসলে কাজ করার যে এই সুযোগটা আসলে প্রপারলি পাচ্ছে না। তো উপমা, এই ছিল এখনকার মতো রাজধানী মহাখালী কড়াইল বস্তি থেকে আসলে আগুন লাগার পরিস্থিতি। আমরা পরবর্তীতে আরো হয়তো জানাতে পারবো আপডেট কিছু আসলে। উপমা। গালিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকার কড়াইল বস্তি থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মিফতাহ গালিব, জানাচ্ছিলেন সেখানকার ভয়াবহ আগুনের ঘটনা। চলে যাচ্ছি পরবর্তী নিউজ সংবাদে। গণভোট আইন অধ্যাদেশ আকারে চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আইনের গেজেট দ্রুত প্রকাশ হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে গণভোট আইন নিয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। উপদেষ্টা বলেন, গণভোটের ব্যালট থাকবে ভিন্ন রঙের। একটি প্রশ্নের 4টি প্রস্তাবের উপর হ্যাঁ না ভোট দিবেন ভোটাররা। ইলিয়াস মাতবরের প্রতিবেদন। গণভোট অধ্যাদেশ 2025 এর খসড়া নীতিমালার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ বিষয়ে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, একই কেন্দ্রে 2টি ব্যালটে ভোট দেবে ভোটাররা। সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতকৃত ভোটার তালিকাই হবে গণভোটের ভোটার তালিকা। সংসদ নির্বাচনে ভোট গ্রহণের সময়ই হবে গণভোট গ্রহণের সময়। গণভোটের ব্যালট জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট থেকে পৃথক হবে। একদিন 2টি ভোট আয়োজনে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে জানিয়ে উপদেষ্টা বলেন, গণভোট নিয়ে ব্যাপক প্রচার প্রচারণা চালানো হবে। বাংলাদেশে যারা নিরক্ষর ভোটার বলছেন, ওনারাই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সবচেয়ে বড় অবদান রেখেছেন। ওনাদের পলিটিক্যাল জাজমেন্ট আমার আপনার চেয়ে অনেক বেশি অনেক ক্ষেত্রে। ওনারা যেন কোয়েশ্চেনটা বুঝেন, এই জন্য আমরা 3 মাস ব্যাপী প্রচারণা করব। এ সময় গণভোট নিয়ে কথা বলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। বলেন, প্রবাসীরাও পোস্টাল ব্যালটের মাধ্যমে 2টি ব্যালটে ভোট দিতে পারবে। প্রবাসীদের কাছেও এই আপনার গণভোটের ব্যালট একই এনভেলপে পাঠানো হবে। একটা হচ্ছে যে পার্লামেন্টারি ইলেকশনের জন্য, জাতীয় সংসদ নির্বাচনের জন্য ব্যালট পেপার, পাশাপাশি সাথে একই এনভেলপে এটা গোনার সময় জিনিসটা আলাদা করে নেওয়া হবে, এবং সেই কারণে এটা ভিন্ন রঙের ব্যালট পেপার ব্যবহার করা হচ্ছে গণভোটের ব্যাপারে। ইসি সচিব জানান, গণভোট ও জাতীয় নির্বাচন আয়োজনে কতক্ষণ সময় বা কি পদক্ষেপ নিতে হবে তা নিয়ে কমিশন মক ভোটিং করবে আগামী 29 নভেম্বর। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা।
রাজনীতির সাথে জড়িত কাউকে নির্বাচন পর্যবেক্ষণ কাজে নিয়োগ দেওয়া যাবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে নির্বাচন ভবনে দেশীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোর সাথে সংলাপের সূচনায় এসব কথা জানান তিনি। সংলাপে নির্বাচন পর্যবেক্ষণের ডিজিটাল ঝুঁকি, নিরাপত্তা সহ বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন পর্যবেক্ষক প্রতিনিধিরা। বিস্তারিত আফসাল হোসেনের রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৮১টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সঙ্গে মঙ্গলবার সংলাপে বসে নির্বাচন কমিশন। সংলাপে অংশ নেওয়া পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিরা নির্বাচন পর্যবেক্ষণের বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন, পাশাপাশি বিগত সময়ে নির্বাচনের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনাও করেন তারা। যেহেতু দুই ধরনের নির্বাচন একসাথে হচ্ছে, আপনার বিশাল লাইন হওয়ার সম্ভাবনা আছে। এবার আমাদের মহোদয় অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার মহোদয় বলছেন প্রচুর টার্ন ওভার হবে, সেই ক্ষেত্রে লাইন অনেক বড় হবে। যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো আছে তাদের কাছে একটা মেসেজ নির্বাচন কমিশনের পক্ষ থেকে যাওয়া উচিত পর্যবেক্ষকদের সুরক্ষার ব্যাপারটা নিয়ে। রাজনৈতিক স্থিতিশীলতা, পর্যবেক্ষকদের নিরাপত্তা, প্রতিবন্ধী ভোটারদের সুবিধা নিশ্চিত করা সহ এআই এর চ্যালেঞ্জ নিয়েও ইসিকে পরামর্শ দেন তারা। ঝুঁকিপূর্ণ যে সমস্ত কেন্দ্রগুলো আছে সেখানে যেন অন্তত সিসিটিভি ক্যামেরা আওতায় নেওয়া হয়। আর আরেকটা কথা আগে বলেছেন যে নির্বাচন পর্যবেক্ষণে যারা থাকবে আমাদের অবজারভাররা, তাদের নিরাপত্তার বিষয়টাও একটু খেয়াল রাখতে হবে। ভুয়া পর্যবেক্ষক এড়াতে পরিচয়পত্রে কিউআর কোড সিস্টেম চালু করার কথা জানিয়ে ইসি সানাউল্লাহ বলেন, স্বচ্ছ নির্বাচনের জন্য কোনো ছাড় দেওয়া হবে না। আর কোনো অবস্থাতেই ভোট কক্ষের ভিতরে আবার যে গোপন কক্ষ আছে যেখানে আমরা সিলটা দেওয়া হয়, এখানে কখনোই পর্যবেক্ষকরা ঢুকবেন না। ভোট গণনার সময় একজন পর্যবেক্ষক থাকতে পারবেন, তবে শর্ত হচ্ছে তিনি গণনা শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে ওখানে। প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন পর্যবেক্ষণে দায়িত্ব পালনকারীরা রাজনৈতিক দলের হয়ে পক্ষপাতিত্ব করলে নিজেদেরই সুনাম নষ্ট হবে। আমরা আপনাদেরকে সহযোগী হিসাবে পেতে চাই। আমরা জাতিকে ওয়াদা দিয়েছি একটা সুষ্ঠু, সুন্দর এবং বিশ্বাসযোগ্য একটা নির্বাচন আমরা উপহার দিতে চাই জাতিকে। এটি ইলেকশন কমিশন একার পক্ষে সম্ভব নয়, সবাইকে মিলে এই জাতীয় দায়িত্বটা পালন করতে হবে। আপনারা মূলত ফিল্ডে কাজ করবেন, ফিল্ড পর্যন্ত যারা আছে তাদের অ্যাকাউন্টেবিলিটিটা সম্পর্কে আপনারা রিপোর্ট করবেন। আইন অনুযায়ী নির্বাচনের কার্যক্রম চলছে কিনা এই বিষয়টি সঠিক তথ্য দিতে পর্যবেক্ষকদের প্রতি আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। দেশে নির্বাচনের আবহ সৃষ্টি হয়েছে, ভোট ব্যাহত হওয়ার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির হলরুমে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এই কথা বলেন। মির্জা ফখরুল বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো রয়েছে। বেশিরভাগ রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা করেছে। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ অথবা মধ্যবর্তী সময়ে নির্বাচনের দিন ঘোষণা হবে বলে আশাবাদী বিএনপি। তিনি আরো বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল, তাই একটি আসনে নির্বাচন করতে আগ্রহী একাধিক প্রার্থী থাকতেই পারে। গণতন্ত্রের উত্তরণের পথে যাচ্ছে। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছে। জাতীয় নির্বাচন ঘিরে সরকারের নিরপেক্ষতা এখনো প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। অনতিবিলম্বে বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ করে নির্বাচন পরিচালনায় একটি দক্ষ ও নিরপেক্ষ উপদেষ্টা পরিষদ গঠনের দাবি জানান তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় সাইফুল হক এসব কথা বলেন। গণভোটের ব্যাপারে সরকারের চূড়ান্ত অনুমোদন দেয়াকে স্বাগত জানিয়ে তিনি বলেন, বিষয়গুলোকে যেভাবে হাজির করা হয়েছে এটি প্রশ্নবিদ্ধ। গণভোটের 4টি প্রশ্নকে কমিয়ে একটিতে আনা উচিত। না জয়যুক্ত হলে মুক্তিযুদ্ধ, জুলাই অভ্যুত্থান সবকিছু বিপর্যয়ে পড়বে। গণশুনানি ছাড়া ভবিষ্যতে এ ধরনের কোনো মেগা প্রকল্প নেওয়ার কোনো সুযোগ নেই। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচনের পরে নতুন যে সংসদ গঠিত হবে, আমরা বলেছি এ ধরনের জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো চুক্তি এটা পার্লামেন্টে এটা উত্থাপিত হবে, পার্লামেন্টে এটা খোলামেলা আলাপ আলোচনা হবে, পার্লামেন্টে এখানে আলাপ আলোচনার করে পরে পার্লামেন্ট যদি কোনো মতামত দেয়, কোনো সিদ্ধান্ত দেয়, তারপরে আমরা ভবিষ্যতে যে কোনো চুক্তি সেটা জনগণকে জানিয়ে এই চুক্তিগুলো স্বাক্ষর করার প্রয়োজন হবে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্য ঠেকাতে সচেষ্ট থাকবে দুর্নীতি দমন কমিশন। দুদকের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এই কথা জানান দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। তিনি বলেন, কালো টাকার ছড়াছড়ি রোধ করতে একটি কমিটি গঠন করা হবে। দুর্নীতির তদন্ত বা অনুসন্ধান বাধাগ্রস্ত করতে কেউ চাপ প্রয়োগ করলে তাদের নাম প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন দুদক চেয়ারম্যান। এমপি সাহেবরা তাদের জন্য যে নির্ধারিত কাজ সেই কাজ নিয়েই ব্যস্ত থাকেন, তাহলে আমার মনে হয় এই যে টাকা পয়সার ছড়াছড়ি এটা অনেকাংশে কমে আসবে। যদি আপনি দুর্নীতিগ্রস্ত না হন, আপনার ঘাড় যদি সোজা থাকে, আপনি কিন্তু চাপ খুব কম ফিল করবেন এবং আপনাকে যারা চাপ দেবে তারাও চিন্তা করবে চাপ আমি দেবো কিনা। আমি বরং বলবো যে সামনে আগামী দিনগুলিতে যারা দুদকে অন্যায়ভাবে চাপ প্রয়োগ করেন আমরা তাদের নামও প্রকাশ করে দেব। রাজুক পথ বরাদ্দে দুর্নীতির অভিযোগে শেখ রেহানা সহ 17 জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে আগামী 1 ডিসেম্বর। মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ ঢাকার ৪র্থ বিশেষ জজ আদালতে বিচারক রবিউল আলম এই তারিখ ঘোষণা করেন। এই মামলার প্রধান আসামি শেখ রেহানা। এতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক সহ মোট 17 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এদিকে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা পলাতক থাকায় তাদের পক্ষ থেকে স্টেট ডিফেন্স বা রাষ্ট্রীয় অর্থায়নে আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হয়নি। দুদকের করা এই মামলার অভিযোগে বলা হয়, পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে অবৈধভাবে 10 কাঠা সরকারি জমি নেওয়া হয়েছে। নারায়ণগঞ্জের অন্যতম বৃহৎ প্রকল্প রূপগঞ্জের 3 তলা বিশিষ্ট ভুলতা ফ্লাইওভার এখন আতঙ্কের নাম। রাত নামলেই এখানে নেমে আসে ভুতুড়ে অন্ধকার। জ্বলে না সড়ক বাতি, নেই পর্যাপ্ত নিরাপত্তা। প্রতিদিনই ঘটছে ছিনতাইয়ের ঘটনা। সড়ক বাতি না জ্বললেও পল্লী বিদ্যুতের বিল হচ্ছে লাখ লাখ টাকা। প্রতিনিধি মকবুল হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাফিজ উচ্ছ্বাস। 2019 সালে 353 কোটি 36 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ঢাকা সিলেট মহাসড়ক ও গাজীপুর চট্টগ্রাম বাইপাস সংযোগ সড়ক। এই ফ্লাইওভার উদ্বোধনের পর কিছুদিন আলো জ্বললেও এখন পুরো এলাকা জুড়ে নেমে এসেছে ভয়াবহ অন্ধকার। ফলে রাতের বেলায় পথচারী, চালক ও যাত্রীরা থাকেন আতঙ্কে। রাতে ভুলতা ফ্লাইওভার দিয়ে চলাচল এখন রীতিমতো ঝুঁকিপূর্ণ। বিশেষ করে সন্ধ্যার পর মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি আরোহীরা ছিনতাইকারীর প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হন। গাড়ি একটা সমস্যা দিলে, ব্রেক করলে লাইট না থাকলে তো সমস্যাই। যে কোনো লোকে ছিনতাই করে যা পারে সবকিছু রেখে দেয়। ছুরি মাইরা এই পিস্তল টেকায়া ওই সন্ত্রাসী কইরা লয়ে যায়। সব টাকা পয়সা যা আছে সম্পূর্ণ নিয়ে যায়। রানিং এ মনে করেন চাপায়া দেয় রানিং এ ফেলা আবার উপরেই ছিনতাই করে। পর্যাপ্ত পুলিশ টহল না থাকায় অপরাধীরা নির্বিঘ্নে তাদের কার্যক্রম চালাচ্ছেন। আলো ও সিসিটিভি না থাকায় নজরদারি প্রায় শূন্য। স্থানীয়রা দ্রুত ফ্লাইওভারে বাতি মেরামত, সিসিটিভি স্থাপন ও নিয়মিত পুলিশ টহলের দাবি জানিয়েছেন। না চলার কারণে এই রোডে ছিনতাই চুরি ইদারিং বাইরে গেছে। আমরা সরকারের কাছে দাবি করব যাতে এই জায়গায় লাইটগুলো রাতে জ্বালানো থাকে। এই লাইটগুলো ভালোই তো বা জ্বলতো, তাতে একটু ভয় কম লাগলো না বা ভয় লাগলো না। আমি অতি দ্রুত রোডস অ্যান্ড হাইওয়ে অথরিটির সাথে এবং আমাদের মাননীয় ইউনো মহোদয়কে এই বিষয়টা অবহিত করে খুব দ্রুত যাতে একটা ব্যবস্থা নেওয়া যায় এ বিষয়ে অবশ্যই পদক্ষেপ নেওয়ার জন্য চেষ্টা করব। এদিকে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি 2 সূত্রে জানা যায়, চলতি বছরে কয়েক মাসে ফ্লাইওভারের সড়কের বাতির বিল এসেছে 2,37,923 টাকা। রিডিং অনুযায়ী আমাদের কিছু বিল হচ্ছে এবং তারা পরিশোধ করে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, ভুলতা ফ্লাইওভার ও সুলতানা কামাল সেতুর ল্যাম্পপোস্টের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। চোর যারা রয়েছেন তারা এগুলো চুরি করে নিয়ে যান। তো নতুন করে আবার যেহেতু এটি আপনারা জানিয়েছেন, আমরা অবশ্যই রিকোয়েস্ট করব এক্সের মহোদয়কে। একই সাথে আমরা যদি তারা না করে দেন, আমরা ইমিডিয়েটলি আমাদের উপজেলা প্রশাসন থেকে লাইট লাগানোর ব্যবস্থা করব। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।